উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রফেসর ওজান চৌধুরী, লিখেছেন বর্ণা শিকদার, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 20। ক্লাসরুমের দরজার সামনে পৌঁছে ভেতরে পা রাখতেই মুহূর্তের মধ্যে মৌয়ের বুকের ভেতরের অন্তর আত্মাটা যেন আতঙ্কে শিউরে উঠল। হাত পা একদম অবশ হয়ে এলো তার। চোখের সামনে পুরো দুনিয়াটায় এক লম্হায় যেন ঘোর অমাবস্যার অন্ধকারে ঢেকে গেল। বিশাল সেই ক্লাসরুমের প্রতিটি দেওয়ালে উজান এবং মৌয়ের কিছুটা অন্তরঙ্গ ছবি, যেখানে উজানে আবেশে মৌয়ের কোমর আঁকড়ে ধরেছে, তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রেখেছে। এমনকি মৌ নিজেও পরম বিশ্বস্তময়তায় উজানের বুকে মুখ লুকিয়ে সেই আলতো স্পর্শে সায় দিচ্ছে। সেই নিভৃত ভালোবাসার মায়াবী দৃশ্যগুলোকে আজ চরম নোংরাভাবে ফ্রেমে বন্দি করে পুরো ক্লাসরুমের দেওয়ালে দেওয়ালে প্রদর্শন বানানো হয়েছে। ছবিগুলোর দিকে তাকিয়ে পুরো ক্লাসরুমের আলো যেন মৌয়ের চোখের সামনে নিভে এলো। সে ভেজা চোখে মেহেরের দিকে তাকালো। মেহের খুব ভালো করে বুঝতে পারছিল মৌয়ের বুকের ভেতরে এখন কি পরিমাণ নরক যন্ত্রণা আর হাহাকার বয়ে যাচ্ছে। মেহের আর নিজের রাগ সামলাতে না পেরে ললিতা আর জিহাদকে উদ্দেশ্য করে চিৎকারে কিছু একটা বলতে যাবে, অমনি ললিতা মুখের সামনে আঙ্গুল উঁচিয়ে চেঁচিয়ে উঠল, মেহের তুই একদম চুপ থাক। এই থার্ড ক্লাস চরিত্রহীন মেয়েটার জন্য তুই অন্তত কোনো সাফাই গাইতে আসিস না। কথাটা শোনা মাত্রই মেহেরির মাথার রক রীতিমতো জ্বলে উঠল। সে এক সেকেন্ডও ভাবল না। ললিতার ভরসাকালে ঠাস ঠাস করে সজোরে দুটো থাপ্পড় বসিয়ে দিল। ললিতা কালে হাত দিয়ে স্তব্ধ হয়ে গেল। মেহেরকে নিয়ে হাজারটা কথা বললেও হয়তো মেহের এতটা ক্ষিপ্ত হতো না, কিন্তু আজ তার মৌয়ের দিকে আঙ্গুল তুলেছে, তাও আবার স্বয়ং মৌয়ের নিজের আইনসম্মত হাজব্যান্ডকে জড়িয়ে। মেহের বাজকয় গলায় গর্জে উঠে বলল, ললিতা, নিজের লিমিট ক্রস করিস না একদম। তুই কাকে থার্ড ক্লাস বলছিস জানিস? তোর কোনো ন্যূনতম আইডিয়া আছে মৌকে কিংবা উজান স্যারের সাথে ওর কী সম্পর্ক? ললিতা গালে হাত দিয়ে রাগে গজগজ করতে করতে বলল, চোখের সামনে যা দেখতে পাচ্ছি সেটাই বলছি। থার্ড ক্লাস মেয়ের বোন তুই, লজ্জা করি না তোদের? এত বড় কেলেঙ্কারি করে আবার আমার গায়ে হাত তুলিস? হ্যাঁ তুলবো, 100 বার তুলবো। তুই কোন সাহসে মৌকে নিয়ে এসব নোংরা কথা বলছিস? মৌ হলো স্বয়ং উজান স্যারের আসল। বাকি সত্যটা ফাঁস করার আগেই মৌ মেহেরের হাতটা চেপে ধরল। অশ্রুসিক্ত চোখে বিষণ্ণ ভরা মাথাটা নাড়িয়ে সে মেহেরকে সত্যিটা বলতে বারণ করলো। কেন মৌ এখন এই চরম অপমানের মুখে দাঁড়িয়েও সত্যটা আড়াল করতে চাইছে? মেহেরের মাথায় তা ঢুকলই না। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে জিহাদ তীব্র বিষাক্ত কণ্ঠে বলে উঠল, মেহের তুই থামতো। আমরা সবাই নিজের চোখেই দেখতে পাচ্ছি মৌ উজান স্যারের কি হয় আর কি সম্পর্ক তাদের। আচ্ছা মৌ, তুই এমন বিচ্ছিরি কাজটা করতে পারলে কিভাবে বলতো? সামান্য কয়টা মার্কস আর ভালো রেজাল্টের জন্য নিজের ইজ্জত এইভাবে বিলিয়ে দিলি? এতখানি নোংরা তুই? নোংরা নয় জিহাদ, বলো নষ্টা মেয়ে একটা। ললিতা ক্ষিপ্ত হয়ে বলল, এই নষ্টা মেয়ে কিনা আমাকে সৎ উপদেশ দিতে এসেছিল। ছি মৌছি, এই জন্য তুই শেষ পর্যন্ত নিজের টিচারের সাথেই। এই জন্যই নিশ্চয়ই স্যারের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও পেয়েছিস। তোর এত যদি টাকার দরকার ছিল তবে আমায় বলতি। এভাবে স্যারের সাথে বিছানায় ভাবতে আমার গা খিনখিন করছে। এদিকে ক্লাসরুমের ভিড়ের খানিকটা আড়ালে দাঁড়িয়ে পরম তৃপ্তিতে পুরো নটাঙ্কিটি উপভোগ করছে শিরিন। ললিতা আর জিহাদকে পেছন থেকে কলকাঠি নেড়ে উস্কে দিয়ে সে নিজেই আজ এই গোপন ছবিগুলো প্রিন্ট করিয়ে সেখানে টাঙানোর ব্যবস্থা করেছে। নিজের চাল সফল হতে দেখে সে আড়ালে মিটমিট করে পৈশাচিক হাসছিল। আর অন্যদিকে মৌয়ের অবাধ্য চোখ দুটো থেকে অঝরে তপ্ত অস্ত্র গড়িয়ে পড়ছিল। বুকের ভেতরটা ধুকধুক করে ফেটে যাচ্ছে, কিন্তু আত্মসম্মানের ভয় মুখ ফুটে কিছু বলতে পারছে না সে। কতটা আনন্দ আর বুকে আশা নিয়ে কাজ করেছিল, কলেজে এসেছিল, অথচ এই আনন্দকে বিষাদময় কান্নায় পরিণত হতে এক মুহূর্ত সময় লাগলো না। চারিপাশের স্টুডেন্টরা ছিচি করে ফিসফিস করছে, আর ললিতা জিহাদ সবার সামনে তাকে নোংরাভাবে হেনস্থা করে চলেছে। তাদের চিল্লাচিল্লিতে আশেপাশে দু একজন টিচার এসে দাঁড়িয়েছে। তারাও কুৎসিত দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে আছে। এসব অপমান সহ্য করতে পারছে না মৌ। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে এক ধারালো বিষাক্ত বাক্য কানের কাছে চিবুকের মতো এসে বাজল, এত নির্লজ্জ মেয়ে তুমি, এখন বিষ খেয়ে মরতে পারো না? এই যখন অপকর্ম করেও বেহারের মতো মুখ উঁচিয়ে দাঁড়িয়ে আছো। আমি তোমার জায়গায় থাকলে এতক্ষণে সুইসাইড করতাম। কথাটা শোনা মাত্রই মৌ সোজা হয়ে দাঁড়িয়ে থাকার সমস্ত শক্তি হারিয়ে ফেলল। তার অবশ হাত থেকে কলেজের ব্যাগটা ধপ্পাস করে নিচে পড়ে গেল। আর না, আর এক সেকেন্ডও এই নরক যন্ত্রণা সহ্য করা তার পক্ষে সম্ভব নয়। সে মেহেরের শক্ত বাঁধনে এক ঝাটকায় ছড়িয়ে একেবারে অন্ধের মতো পেছনের দিকে উল্টে দৌড় দিল। ঠিক তখনই ক্লাসরুমের দরজায় মুখে এসে সজোরে কারো চাহনি শক্ত বুকে গিয়ে আঁচড়ে পড়ল মৌ। এই স্পর্শটা বড় চেনা, বড় ভালোবাসার। মৌ জল ভরা চোখে তাকিয়ে
দেখলো সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং ওজান। ওজানকে দেখা মাত্রই মৌ আর নিজেকে ধরে রাখতে পারল না। দুই বাহু দিয়ে ওজানকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে দিয়ে অজরের ধারে হু হু করে কেঁদে উঠল। মৌয়ের কান্নার বেগ যতবার ছিল ওজানের বুকের খাঁচাটা ততটাই তীব্র যন্ত্রণায় মোচড় দিয়ে উঠেছিল। ওজান এক হাত দিয়ে মৌকে নিজের বুকের সাথে একেবারে শক্ত করে আটকে রাখলো, অন্য হাত দিয়ে পরম মায়ায় তার মুখটা উঁচুতে তুলতে চাইল, কিন্তু চরম লজ্জার অপমানে মৌ ওজানের মুখ থেকে মুখ তুলতে পারল না। পিচি কাঁদে না যান, শান্ত হও প্লিজ। তোমার প্রফেসর সাহেব চলে এসেছে তো, আর কেউ তোমাকে একটা কটু কথা বলার সাহস পাবে না। প্লিজ একবার তাকাও আমার দিকে। কিন্তু মৌ শিউরে উঠে আরো শক্ত করে ওজানের শার্ট আঁকড়ে ধরলেও ডুকরে কাঁদতে লাগলো। লজ্জার অপমানে পাহাড়টা যেন তাকে পিষে মারছে। মৌকে এভাবে সবার সামনে স্বয়ং ওজান চৌধুরীর বুকে নির্ভয়ে লেপ্টে থাকতে দেখে ক্লাসরুমের এবং করিডোরে উপস্থিত পুরো ক্যাম্পাসের স্টুডেন্ট ও টিচাররা রীতিমতো স্তব্ধ হয়ে গেল। ললিতার জিহাদ হা করে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। ওজান স্যার নিজে মৌকে এত পরম যত্নে জড়িয়ে ধরে আছেন, এমনকি নিজের থেকে এক চুলো দূরে সরতে দিচ্ছেন না। হঠাৎই ওজান মাথা তুলল, তার চোখ দুটো রক্তবর্ণ লাল হয়ে উঠেছে, যেন একটা হিংস্র সিংহ নিজের সঙ্গিনীকে ধরার রক্ষার জন্য শিকারীর উপরে ঝাঁপিয়ে পড়তে উদ্যত। কিছু সময় আগে পরিস্থিতির ভয়াবহতা বুঝে মেহের চট করে ওজানকে একটা ছোট্ট টেক্সট মেসেজ পাঠিয়েছিল, আর তা পাওয়া মাত্রই নিজের সব কাজ ফেলে ঝড়ের গতিতে ছুটে এসে ওজান চৌধুরী নিজের সহনশীলতার শেষ সীমা হারিয়ে ফেলেছিল। সে এক হাতে মৌকে নিজের বুকের সাথে চাপড়ে রেখে অন্য হাতে ধরে গিয়ে আড়ালে দাঁড়িয়ে থাকা শিরিনের চুলের মুঠি শক্ত করে আঁকড়ে ধরল। একটানে শিরিনকে টেনে এনে ললিতার জিহাদের পাশে দাঁড় করালো। অতঃপর কোনো কিছু বুঝে ওঠার আগে শিরিনের কালে ঠাস ঠাস করে গুনে গুনে 10টা থাপ্পড় বসিয়ে দিল। আসমী কেমন পৈশাচিক আক্রমণের শিকার হয়ে শিরিন যন্ত্রণায় চোখে সর্ষে ফুল দেখল। থরথর করে কাঁপতে কাঁপতে ছলছল নয়নে ওজানের দিকে তাকালো। ওজান থামল না, সে ঘুরে দাঁড়িয়ে ললিতা এবং জিহাদের গালেও ঠাস ঠাস করে গুনে গুনে 10টি করে থাপ্পড় বসিয়ে দিল। তারপরে দুজনের ঠোঁটে কোণ ফেটে রক্ত বেরিয়ে এলো। তখন উপস্থিত কারো মুখ থেকে কোনো কথা বের হওয়ার আগেই পুরো ক্লাস কাঁপিয়ে গর্জন তুলে হুঙ্কার দিল ওজান, তাসপিয়া মৌ চৌধুরী ইজ মাই অফিসিয়াল ওয়াইফি। প্রফেসর ওজান চৌধুরী, ওয়ান অ্যান্ড অনলি প্রফেশনাল মিসেস। এই ওজান চৌধুরীর একমাত্র অস্তিত্ব আর ভালোবাসার হলো তাসপিয়া মৌ। শুনতে পেয়েছো তোমরা সবাই? ওজান চৌধুরী এই বজ্রকণ্ঠের প্রলয়নকারী ঘোষণা শুনে ক্লাসরুমে উপস্থিত প্রতিটি মানুষের পায়ের নিচ থেকে যেন এক লম্হাই মাটি সরে গেল। ওজান আবারও রক্তচক্ষু নিয়ে চিৎকার করে উঠল, তোমাদের এত বড় স্পর্ধা আর কলিজা কিভাবে হয় যে তোমরা ওজান চৌধুরীর ওয়াইফকে এভাবে থার্ড ক্লাস আর চরিত্রহীন বলে কটূক্তি করার সাহস পাও? তোমাদের সেই অধিকার কে দিয়েছে? তোমাদের নোংরা মানসিকতা দেখে আমি বিস্মিত। আমার নিজের ওয়াইফ আমার কেবিনে আসবে নাকি আমার বুকে মাথা রাখবে তা নিয়ে তোমাদের এত সস্তা মানসিকতার স্টুডেন্ট আর টিচারদের জবাব দিতে হবে আমাকে? ওজান চৌধুরীর দিন এতটাও খারাপ এসেছে যে সে তার ওয়াইফকে কখন কিভাবে ভালোবাসবে সেটাও সকলকে কৈফিয়ত দিতে হবে। মুহূর্তে পুরো ক্লাসরুমের আর করিডোরের নিস্তব্ধতা নেমে এলো। মৌ যে কোনো সাধারণ স্টুডেন্ট নয়, স্বয়ং প্রফেসর ওজান চৌধুরী নিজের বিবাহিতা স্ত্রী। তা জানতে পেরে ললিতা জিহাদ সহ সেখানে উপস্থিত সবাই কাঁচুমাচু হয়ে ভয় থরথর করে কাঁপতে থাকলো। ওজান মৌকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেই রাগে কিটমিট করে ললিতার ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। তার দুচোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। সে কর্কশ কণ্ঠে ডেকে উঠল, এই ইডিয়েট মেয়ে, তাকাও আমার দিকে। তুমি কোন সাহসে কোন স্পর্ধায় আমার মিসেসকে নষ্ট বলে গালাগালি করার সাহস পেয়েছো? আনসার মি, তোমার কি ন্যূনতম কোনো যোগ্যতা আছে এই ওজান চৌধুরীর মিসেসের সাথে সামান্য দাঁড়িয়ে কথা বলার? আর মিসেসের একটা ইশারায় তোমার মতো হাজারটা সার্ভেন্ট চলে আসবে, সারা জীবন তার হাতের আঙ্গুলের ইশারায় নাচবে। আর সেই তুমি আমার মিসেসকে এইভাবে সবার সামনে মেন্টালি হার্ট করছো। এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর আর ভয়াবহ হতে পারে তা তোমার ধারণাও নেই। কথাটা বলেই ওজান নিজের রক্তচক্ষু ঘোরালো জিহাদের দিকে। আর তুমি জিহাদ, তুমি তো আমার মিসেসের এক নখের সমান যোগ্যতাও রাখো না। সেই তুমি আমার মিসেসকে প্রপোজ করার স্পর্ধা দেখাও। আমার মিসেসকে কি তোমার বাজারের সস্তা মেয়ে মনে হয় যে রাস্তাঘাটের যে কোনো কুকুর শিয়ালের কথাই গলে গিয়ে রাজি হয়ে যাবে? তোমাকে আমি এর আগেও বেশ কয়েকবার ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু তুমি কানে তুলোনি। এবারে এই গ্যাফলতির জন্য ঔদ্ধত্যতার ফল যে কী পরিমাণ ভীষণ খারাপ হতে পারে তা হাড়ে হাড়ে টের পাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এরপর ওজান চরম করুদ্ধ হয়ে সোজা শিরিনের সামনে গিয়ে হাজির হলো। ক্যাম্পাসের সমস্ত স্টুডেন্ট ও প্রফেসরদের সামনে এসে আবারও এক ঝটকায় শিরিনের চুলের মুঠি টেনে ধরে নিচে মুখোমুখি করে দাঁড় করালো। দাঁতে দাঁত চেপে বিষাক্ত কণ্ঠে শুধালো, তোর নিজেকে একটু লজ্জা করে না? মিনিমাম সম্মানবোধ বলতে কিছু নেই তোর মাঝে।
এতখানি বেহারা নির্লজ্জ কিভাবে হতে পারিস তুই? তুই খুব ভালো করে জানিস ওজান চৌধুরী তার ওয়াইফ ছাড়া আর দ্বিতীয় কোনো নারীর দিকে চোখ তুলেও তাকায় না। আর সেখানে তুই একসময় ফেলে দেওয়া নোংরা থুতু তো নয়ই। তুই নাকি নিজেকে এই কলেজের টিচার দাবি করিস। অন্তত তোর তো উচিত ছিল স্টুডেন্টদের সঠিক শিক্ষা দেওয়ার, তাদের বোঝানো। কিন্তু তুই নিজে মাস্টার মাইন্ড সেজে এত বড় জঘন্য আর নোংরা কাজটা করলি। তোর মতো থার্ড ক্লাস মেয়ে ছেলে এমনই হয়। বলতে বলতে ওজান ক্ষোভে আবার শিরিনের কালে হাত উঠাতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রিন্সিপাল স্যার ভিড় ঠেলে ঝড়ের গতিতে সেখানে এসে হাজির হলেন এবং তড়িঘড়ি করে ওজানো হাতটা চেপে ধরলেন। ওজান থামো, কি হচ্ছে এসব? ওজান এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে বরফ শীতল গলায় বলল, সরি স্যার, আপাতত আপনার প্রতি সম্মান রেখেই বলছি। এই মুহূর্তে আপনার সাথে আমি কোনো আলোচনা বা কথা বলতে চাচ্ছি না। আর আজ বিকেলের মধ্যে আমি আমার অফিসিয়ালি রেজিগনেশন লেটার আপনাকে পাঠিয়ে দেব। এই কলেজে আমি আর চৌধুরী আর এক সেকেন্ডের জন্য অধ্যাপনা করব না। প্রিন্সিপাল স্যার চোখ ছানাবড়া করে আকুল হয়ে বললেন, এসব কি বলছো ওজান? আমি বুঝতে পারছি মৌয়ের সাথে আজকে যেটা ঘটেছে সেটা চরম অন্যায় ও ভুল হয়েছে, কিন্তু তাই বলে তুমি এভাবে হঠাৎ করে প্রফেশন ছেড়ে কলেজ ছেড়ে চলে যাবে? স্যার, যে কলেজ আমার ওয়াইফকে পুরো ক্যাম্পাসের সামনে এভাবে নোংরা ও জঘন্যভাবে ইনসাল্ট করা হয়, সেখানে টিচাররা মানসিক ভিকটিম তৈরি করে, যেখানে অন্তত উজান চৌধুরী এক মুহূর্তও থাকবে না। এই কলেজে আমার আসার দুটো মাত্র কারণ ছিল। প্রথমত আমার ওয়াইফের পড়াশোনার সুরক্ষার জন্য, আর দ্বিতীয়ত আপনি নিজে রিকোয়েস্ট করেছিলেন বলে। কিন্তু আজকের এই নোংরা ঘটনার পর এই পরিবেশে কাজ করার বিন্দুমাত্র রুচি আমার আর নেই। এর থেকেও শতগুণে বেটার অফার অলরেডি আমার হাতে ছিল। তবুও আমি এই কলেজে এসেছিলাম, কিন্তু এখন আপনাদের কলেজে গোটি কয়েক উগ্র টিচার আর চরিত্রহীন স্টুডেন্টদের ভুলের জন্য আজ আমাকে চলে যেতে হচ্ছে। আই এম রিয়েলি রিয়েলি সরি স্যার। কথাটা শেষ করে ওজান রক্তচক্ষু নিয়ে শিরিন, ললিতার জিহাদ এই তিনজনের দিকে তাকিয়ে চরম কর্কশ কণ্ঠে আওড়ায়, আপাতত তোদের তিনজনকে এখানে ছেড়ে দিয়ে গেলাম, তবে বাকি হিসেব নিকাশ সোজা পুলিশ স্টেশনে গিয়েই হবে। কথাটা বলেই ওজান এবার মৌয়ের দিকে মনোযোগ দিল। প্রচণ্ড রাগের বসে সে ভুলেই গিয়েছিল যে মৌ এতক্ষণে তার বুকে ভেতরে নিশ্চল হয়ে লুটিয়েছিল। তিনি প্রথমেই ওজানের বুকের ভেতরটা ধক করে উঠল। লজ্জা, অপমান আর তীব্র মেন্টাল শকে মৌ আগেই তার বুকের মাঝে জ্ঞান হারিয়ে ঢলে পড়েছে। আর ওজান এক মুহূর্ত সেখানে কালক্ষেপণ না করে তড়িঘড়ি করে মৌকে পরম যত্নে নিজের দুই বাহুতে পাঁচা করে তুলে নিল। এরপর ঝড়ের গতিতে সবাইকে স্তব্ধ করে দিয়ে কলেজের মেন গেট দিয়ে ধাবিত হলো। বাসায় ফেরার পর থেকেই মৌ নিজেকে নিজের বেডরুমকে গুটিয়ে নিয়েছে। সে ক্রমাগত ওজানের চওড়া বুকে মুখ গুজে ডুকরে কেঁদে চলেছে। ওজান তাকে নিজের বাহুডোরে আগলে রেখেও কোনোভাবেই শান্ত করতে পারছে না। শান্ত করবে বা কিভাবে? মেয়েটার ওপর দিয়ে কি আজ কম বড় মানের ঝড় বয়ে গিয়েছে? ঘটনার আস্মিকতায় আর মৌয়ের এমন পরিস্থিতি দেখে ওজান বাড়ির সবাই ওজানকে বেশ ধমকাধমকি ও বকাবকি করেছেন। কেন সে আগে থেকে কলেজে মৌয়ের পরিচয়ের বিষয়টা সবাইকে জানিয়ে রাখেনি? কিন্তু সেসবে ধমক নিয়ে ওজানের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। সে কেবল ভাবছে কিভাবে তার এই ছোট্ট ও নরম মনের পাখিটাকে আবারও স্বাভাবিক করে তুলবে। ওজান পরম মায়ায় মৌয়ের মুখের ওপরে ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিল। তারপরে একেবারে নিচু স্বরে ডেকে উঠল, পিচ্চি বৌজান। অপেক্ষার পর অপরপাশ থেকে কোনো উত্তর এলো না। কেবল হালকা ফুপিয়ে ওঠার শব্দ পাওয়া গেল। পিচ্চি, একটুও কথা বলবে না তোমার এই বরটার সাথে? সরি জান, আই এম রিয়েলি রিয়েলি সরি। প্লিজ অন্তত একটাবার কথা বলো। তুমি এইভাবে চুপচাপ নিঃশব্দে কান্না করলে যে আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। তবু মৌ চুপ, কোনো সারা শব্দ নেই। ও যেন আর গভীর দীর্ঘশ্বাস ফেলে আর জোড়াচড়ি করলো না। পরম ভালোবাসায় মৌয়ের ঘন নরম চুলগুলোর মাঝে আঙ্গুল চালাতে লাগলো, যেন নিজের উষ্ণ ছোঁয়ায় বউয়ের মনের ক্ষতটুকু জুড়িয়ে দিতে চায়। হঠাৎ মৌ নিজের চোখ দুটো তুলে ওজানের চোখের দিকে তাকালো। সেই মায়াবী চোখে দেখেই জলের ধারা চিকচিক করছে। ওজান নিজের হাতের বড় আঙ্গুল দুটো চালাতে লাগলো, যেন নিজের উষ্ণ ছোঁয়ায় বউয়ের মনের ক্ষতটুকু জুড়িয়ে দিতে চায়। হঠাৎই মৌ নিজের চোখ দুটো ওজানের চোখের দিকে তাকালো। সেই মায়াবী চোখে তখনও জলের ধারা চিকচিক করছে। ওজান নিজের হাতের বুড়ো আঙ্গুলগুলো দিয়ে খুব যত্নে সেই অশ্রু মুছে দিল। তারপর ওজানের আর্ত কপালে কপাল টেকিয়ে ফিসফিস করে আওড়ালো, জান, খুব বেশি কষ্ট হচ্ছে তাই না? মৌ এবার আর আবেগ চেপে রাখতে না পেরে আবার ডুকরে কেঁদে উঠল। ভীষণ কষ্ট হচ্ছে আমার। ওরা খুব খারাপ প্রফেসর সাহেব, ওরা খুব খারাপ। ওরা আমাকে কত নোংরা আর বাজে বাজে কথা শুনিয়েছে। আমি চুপচাপ দাঁড়িয়ে ওদের সব বিষাক্ত কথা শুনেছি, একটাও টু শব্দ পর্যন্ত করিনি আমি। ওজান বাধিত চোখে চেয়ে বলল,
কেন এত কষ্ট সহ্য করতে গেলে বলো তো? ওজান চৌধুরী তোমার আইনসম্মত বর হয়, একথা সোজা মুখের উপরে বলে দিলেই তো সব মিটে যেত। তাহলে তো আর কেউ তোমাকে এমন কটু কথা শোনারও সাহস পেত না। মৌ উজানের শার্ট দু হাতে আঁকড়ে ধরে ভেজা গলায় জবাব দিল, কিন্তু আমি কিভাবে ওদের বলতাম বলুন? আমি তো আপনাকে প্রমিস করেছিলাম যে কলেজে আমাদের বিয়ের কথা কাউকে ঘুণাক্ষরেও বলবো না। তবে আমি কিভাবে আপনার কথার অবাধ্য হয়ে ওদের সত্যটা বলে দিতাম? আমি তো স্রেফ আবার প্রফেসর সাহেবকে দেওয়া প্রমিসটা রক্ষা করার চেষ্টা করেছিলাম। কথাটা শোনা মাত্রই উজান অসহায় ও অপরাধের দৃষ্টিতে মৌরির দিকে তাকালো। মেয়েটি স্টেপ তার দেওয়া ছোট্ট একটা কথা বা প্রমিস রক্ষার জন্য পুরো কলেজের সামনে এত বড় অপমান আর মানসিক অত্যাচার নীরবে সহ্য করে গেল। উজান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মৌয়ের নরম চিরকুটটা আলতো করে তার নিজের দিকে ঘোরালো। পরম আকুলতায় তার গালেও চিবুকে গভীর ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর নিজের মাথাটা মৌয়ের কাঁধে নুইয়ে দিয়ে রুদ্ধ কণ্ঠে আওড়ালো, সরি জান, সব আমারই ভুল ছিল। আমার অনেক আগেই সবাইকে বলে দেওয়া উচিত ছিল যে তাসফিয়া মৌ চৌধুরী শুধু এই উজান চৌধুরীর ওয়াইফই। ট্রাস্ট মি জান, আমার আর কখনো এমন ভুল হবে না, প্রমিস। আপনি কি কষ্ট পাচ্ছেন বলুন তো? বলতে আসলে আমারই ছিল। আমি নিজেই তো বোকার মতো হুটহাট আপনার কেবিনে চলে যেতাম। ওজেন মৌকে আরও গভীর আবেশে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেই নিচু গলায় আওড়ালো, এই একদমই কোনো ভুল নয় পিচ্ছি। তোমার বরের কাছে তুমি আসবে, এতে ভুলের কি আছে? এবার কান্না থামাতো। তোমার চোখে এভাবে জল দেখলে আমার একটুও ভালো লাগে না। মৌ জল ভরা ছলছল চোখে ওজানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তাহলে কি ভালো লাগে আপনার? তোমাকে তোমাকে ঢের ভীষণ ভীষণ ভালো লাগে, যা তুমি ধারণাও করতে পারবে না। একজন নেশাগ্রস্ত লোক যেমন নেশার দ্রব্য ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনি ওজন চৌধুরীও তোমাকে ছাড়া একদম অচল। ততক্ষণে জমাট পাতা বিষাদের পর এতক্ষণে মৌয়ের ঠোঁটের কোণে সামান্য এক চলতে মিষ্টি হাসির রেখা খেলে গেল। কিন্তু সেই হাসির আমেজে শেষ হতে না হতেই ওজান হুট করেই বলে গেল, বিড়ালের বাচ্চা। মৌ সাথে সাথে কুচকে কটমট করে তাকালো। ওজান কিভাবে পাগুনি রূপে দেখতে তাকাতে দেখেই ওজানের মুহূর্তেই যেন হাওয়া হয়ে গেল। সে সুবোধ বালকের মতো নেবু নেবু দৃষ্টিতে তাকিয়ে মিনমিন করলো, এমন হিংস্র চোখে তাকাও কেন? আমি কি খুব মিথ্যা কথা কিছু বললাম? তুমি তো সত্যি আমার আদরে বিড়ালের বাচ্চা, নয়তো কথায় কথায় এত অভিমানী করো কেন? আচ্ছা শোনো না, আমার না একটা জিনিস চাই, ভীষণ চাই। কি চাই? মৌ একটু ভ্রু উচালো। আমার মিসেসকে চাই, ঠিক ততটা কাছে চাই যতটা কাছে পেলে আমাদের মাঝে শুধু পরিমাণ দূরত্ব আর অবশিষ্ট থাকবে না। কথাটা বলেই ওজান আচমকা মৌয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে দিল। মৌ চমকে ওঠার আগেই ওজান তার পুরো মুখমণ্ডলে পরম ভালোবাসায় চুম্বনে ভরিয়ে তুলল। সে খানিকটা ঝুঁকে যখনই মৌয়ের ঠোঁটের দিকে এগোতে যাবে ঠিক তখনই ড্রয়ারের ওপরে রাখা ফোনটা হঠাৎ কর্কশ শব্দে বেজে উঠল। বিরক্তিতে মুহূর্তে ওজানের চোখে মুখ কুঁচকে গেল। রাত খুব বেশি হয়নি ঠিকই, কিন্তু এমন এক ব্যক্তি এমন সময় ব্যক্তিগত নিবিড় মুহূর্তে এই অসংবেদনশীল হস্তক্ষেপে তার একদমই অপছন্দ। মৌ ওজানের বিরক্ত চেহারা দেখে মুখ টিপে হেসে দিল। ওজান এমনি চোখ রাঙিয়ে তাকাতেই মৌ ভয়ে থমকে গেল। উজানের অনিচ্ছা সত্ত্বেও বিরক্তিকর দৃষ্টি নিয়ে ফোনটা হাতে তুলে নিল। রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসা খবরটা শুনে তার পুরো শরীর এক লম্হায় শক্ত হয়ে গেল। হোয়াট? হাউ ইজ ইট পসিবল? উজানকে এভাবে আসমিক চমকে উঠে দাঁড়িয়ে পড়তে দেখে মৌ ভীষণ ঘাবড়ে গেল। লোকটা ফোনে এমন কি শুনল যার জন্য মুহূর্তের মধ্যে ফর্সা মুখের রং একদম ফ্যাকাশে হয়ে গেল। উজান তড়িঘড়ি মৌকে বিছানায় রেখে সরে আসতে চাইল। মৌ ভয়ে দুহাত দিয়ে বারবার শার্ট শক্ত করে খামচে ধরল। ওজান সাথে সাথে থমকে গেল। সে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে মৌয়ের ভেজা কপালে নিজের ঠোঁট চুয়ে দ্রুত ফিসফিসে আওড়ালো, যেন আমাকে এক্ষুনি একবার বের হতে হবে। তুমি একদম ঘুমাবে না, আমার জন্য একটু ওয়েট করো, আমি খুব শীঘ্রই ফিরে আসছি। কি হয়েছে? কোথায় যাচ্ছেন আপনি? এমন কিছুই হয়নি, তুমি রিল্যাক্স হও, আমি যত দ্রুত সম্ভব কাজ ছেড়ে চলে আসবো। কিছু তো একটা বড়সড় হয়েছে, আমাকে না বললে আমি আপনাকে এক পাও এগোতে দেব না। মৌ একগুঁয়ে হয়ে বুঝল। অবশেষে তার কোনো উপায় না পেয়ে ওজান বরফ শীতল কণ্ঠে সত্যটা প্রকাশ করল। শিরিন, ললিতা আর জিহাদ, এই তিনজনকে কেউ বা কারা জঘন্য ও নির্মমভাবে খুন করেছে এবং তাদের রক্তাক্ত বডিগুলো পুলিশ স্টেশনে ঠিক উল্টো পাশের গলিতে ফেলে রেখে গিয়েছে। সেই জন্যই তন্ময় খবর দিল আমাকে এখনই স্পটে যেতে হবে। খবরটা বজ্রপাতের মতো এসে মৌয়ের কানে আঁচড়ে পড়ল। কথাটি শোনা মাত্রই তার গায়ের প্রতিটি লোম শিউরে উঠল। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে রুদ্ধ ও কাঁপা গলায় বলে উঠল, আমিও আপনার সাথে যাব। জান, পাগলামো করো না প্লিজ, তুমি বাসায় থেকো, আমি কুইক ফিরছি। না, আমি একা থাকতে পারবো না, আমি আপনার সাথেই যাব। অবশেষে মৌয়ের বাদ ভাঙা জেদের কাছে হার মেনে অনিচ্ছা সত্ত্বেও তাকে নিয়েই
বাইকের চাবি তুলে নিল উজান। রাত তখনও খুব বেশি গভীর হয়নি। শহরের ফাঁকা রাস্তা দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে প্রায় আধ ঘন্টার মধ্যে উজান ও মৌ তাদের কাঙ্ক্ষিত অকুস্থলে পৌঁছে গিয়েল। ঘটনাস্থানে চারিপাশ জুড়ে যখন স্বজনদের বুকফাটা আর্তনা তার কান্নার রোল, শিরিন, ললিতা ও জিহাদের পরিবারের প্রায় সবাই সেখানে উপস্থিত হয়ে অজরে কাঁদছে। মাত্র ঘণ্টাখানেক আগেও যাদের নাম ধরে ডাকা হতো, এখন তাদের চিহ্নিত করা হয়েছে লাশ হিসেবে। পৈশাচিক হিংস্রতায় প্রত্যেকের মুখমণ্ডল রীতিমতো থেতলে বিকৃতি করে দেওয়া হয়েছে। এত বিভৎস ও রক্তারক্তে দৃশ্য চোখে পড়তেই মৌয়ের ভয় বারবার শিউরে উঠে উজানের বাহু চেপে ধরল। উজান লাশগুলোকে খুব কাছ থেকে পরোক্ষ করে দেখল। ক্ষতের ধরন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো গোপন আক্রোশ ও ক্ষোভ ছেড়েছে তাদের উপরে। পুলিশ টিম ইতিমধ্যে পুরো এলাকা ঘিরে করে আলামত সংগ্রহের ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। এর মাঝে আবারও পকেট থেকে উজানের ফোনটা শব্দে বেজে উঠল। উজান ফোনের স্ক্রিনে রোহান নামটা ভেসে উঠতে দেখে খানিকটা ঘাবড়ে গেল। রোহান হুট করে এই সময় তাকে কেন ফোন দিচ্ছে তার কিছুই মাথায় ঢুকছে না। উজান ফোনটা রিসিভ না করে কেটে দিল। পরক্ষণে মোবাইলে টুং করে একটা নোটিফিকেশনের আওয়াজ হলো। রোহানের মেসেজ এসেছে। লেখাগুলো পড়ার সাথে সাথে উজানের কপালে গম্ভীর চিন্তার ভাঁজ পড়ে গেল। সে আর এক সেকেন্ডও সেখানে দেরি করল না। তড়িঘড়ি মৌয়ের হাত শক্ত করে আঁকড়ে ধরে বাইকের দিকে নিয়ে যেতে লাগলো। মৌয়ের চোখ দিয়ে তখনও অজরধারায় অশ্রু গড়িয়ে পড়ছিল। মানুষগুলো তার সাথে যতই নোংরা বা খারাপ আচরণ করুক না কেন, তাদের জীবনে এভাবে বীভৎস হত্যাকাণ্ডে শেষ হয়ে যাক তা মৌ কখনোই মন থেকে চায়নি। উজানকে চঞ্চল ভঙ্গিতে পা বাড়াতে দেখে মৌ থমকে গিয়ে বাকুল কণ্ঠে আওড়ালো, প্রফেসর সাহেব, আমরা কোথায় যাচ্ছি? সবাই তো এখানে। উজান কোনো উত্তর না দিয়ে সংক্ষেপে বলল, এখন কোনো কথা বলো না জান, চুপচাপ এসে বাইকে বসো। বউ আর কোনো কথা বাড়ালো না। বাতো মেয়ের মতো বাইকের পেছনে গিয়ে বসলো। মিনিট পাঁচেক বাইক চালিয়ে উজান শহরের একটা নিরিবিলি ক্যাফে রেস্টুরেন্টের সামনে এসে পৌঁছালো। বাইক পার করে দুজনেই নেমে সেই রেস্টুরেন্টের ভেতরের দিকে পা বাড়ালো। মৌ তখন একটা অচেনা আতঙ্কে উজানের বাহু শক্ত করে চেপে ধরে রেখেছে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে তাদের নির্দিষ্ট বুকিং করা টেবিলের দিকে গিয়ে দেখল রোহান তালুকদার সেখানে আগে থেকেই 2 হাত ছড়িয়ে মাথা ঠান্ডায় বসে আছে। রোহানকে দেখে মৌ ভীতু কণ্ঠাটা খানিকটা পেছনের দিকে সরে গেল। উজান মৌয়ের এই তীব্র অস্বস্তি বুঝতে পেরে পরম যত্নে তাকে রোহানের বিপরীত পাশে চেয়ারে বসিয়ে দিল এবং নিজের পাশে বসল। মৌকে সামনে বসতে দেখে রোহান তার ঠোঁটে একটা বিষাদময় হাসি ফুটিয়ে বলে উঠল, ফুল, কেমন আছিস? অবশ্য তোর তো এখন সবসময় ভালো থাকারই কথা। ভালোবাসার অনল আর দহনে তো তুই পড়ছিস না, পড়ছি তো কেবল আমি নিজে। উজান এক ঝটকায় টেবিল চাপড়ে ধমক দিল, জাস্ট শাট আপ রোহান। পিছি এখন আমার অফিসিয়াল ওয়াইফি, নিজের লিমিট ক্রস করবি না একদম। আর ইয়ার সামান্য কথায় এত রেগে যাচ্ছিস কেন? কুল ব্রো, জাস্ট কুল, 2 মিনিট। এরপর পেয়ারাকে ইশারা করে ডেকে বলল, ওয়েটার, 2 কাপ কুল কফি অ্যান্ড 1 কাপ চকলেট আইসক্রিম প্লিজ। বউ চরম বিরক্তি ও আতঙ্কিত হলো। সে উজানের শার্টের হাতে টেনে হেসে আওড়ালো, আমি এক্ষুনি বাসায় যাব। রোহান মৌয়ের ছটপটানি দেখে তীক্ষ্ণ গলায় বলল, ফুল, আমাকে দেখে খুব ভয় পাচ্ছিস নাকি মনে মনে তীব্র ঘৃণা করছিস? তুই যাই করিস না কেন, এসবে আমার আর এই রোহান তালুকদারের কিচ্ছু যায় আসে না। তা বললি না তো, আজকের সারপ্রাইজটা তোদের কেমন লাগলো? মৌ কপাল কুঁচকে অবাক হয়ে তাকালো। রোহান কিসের সারপ্রাইজের কথা বলছে সে কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই উজান রাগে দাঁতে দাঁত চেপে একবার নিচু বিষাক্ত স্বরে আওড়ালো, স্টুপিড রোহান, তিনটা প্রাণ খুন করে তুই আমাদের সারপ্রাইজ দিচ্ছিস? তুই কি জানিস কত বড় জঘন্য ক্রাইম করেছিস তুই? কেন করলি এমন জঘন্য কাজ? রোহান এবার অট্ট হাসিতে ফেটে পড়ল, যেন উজান তাকে পৃথিবীর সবচেয়ে মজার কোনো জোকস শুনিয়েছে। হাসির পর তার চোখ দুটো হঠাৎ বরফের মতো শীতল ও হিংস্র হয়ে উঠল। সে মৌয়ের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, শুধু 3টে নয় উজান, প্রয়োজনে 1000টা খুন করে ফেলবো। যেই বাজারে আমার ফুলের বিরুদ্ধে কোনো কথা অ্যালিগেশন আনবে, এই জন্য এই রোহান তালুকদার এক ফোঁটাও অনুশোচনা বা আফসোস করবে না। আর ক্রাইম, তোর ক্রাইমের মায়েরে বাপ। রাস্তাঘাটে শত অপরাধী ঘুরে বেড়াচ্ছে, তারা মারলে ক্রাইম হয় না। আর আমি আমার ফুলের জন্য প্রতিশোধ নিলেই যত দোষ। রোহানের মুখ থেকে এমন স্বীকারোক্তি শুনে মৌয়ের বুকের ভেতরটা রক্ত যেন একলম হিম হয়ে গেল। সে ছানা পোড়া চোখে তুতলাতে বলে, রোহান ভাইয়া, তুমি খুন? কথাটা পুরো রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ার আগে উজান তড়িঘড়ি মৌয়ের মুখ নিজের এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। ঠিক সেই মুহূর্তে ওয়েটার ওদের অর্ডার করা কফি আর আইসক্রিম ট্রেতে করে দিয়ে নীরবে চলে গেল। ওয়েটার আড়াল হতেই উজান মৌয়ের কানের কাছে নিচু গলায় বলল, পিচ্চি, একদম মুখ বন্ধ রাখো, আমি কথা বলছি তো। মৌ উজানের কথা মতো চুপ হয়ে গেল। ঠিকই, কিন্তু তার চোখ দুটো বেয়ে অজর ধারায় গরম জল গড়িয়ে পড়তে লাগলো। রোহান নামের এই ছেলেটা ভেতর থেকে যে এতটাই পৈশাচিক, হিংস্র আর বিপজ্জনক হয়ে উঠতে পারে তা মৌয়ের কল্পনার বাহিরে ছিল। সামান্য আক্রোশের কারণে 3টে জলজান্ত মানুষ প্রাণ কেড়ে নিয়ে কিভাবে
লোকটা আবার বুক ফুলিয়ে টেবিলে এসে কফি অর্ডার করছে, এমনকি স্বাভাবিকভাবে রয়েছে। উজান এবার বেজায় চটে গেল। রোহানের এই অতি স্বাভাবিক ও নির্বিকার ব্যবহারে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে তাতে দাঁত চেপে কর্কশ গলায় বলল, রোহান, তুই আজ যে অপরাধটা করেছিস সেটার জন্য তোকে কঠিন শাস্তি পেতেই হবে। তুই জানিস তো, তোর বলা প্রতিটি কথা আর খুনের স্বীকারোক্তি আমি অলরেডি ফোনে রেকর্ড করে রেখেছি। ওজানে হুমকি শুনে রোহান বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং ঠোঁটের কোনো একটা চিলতে রহস্যময় মুচকি হাসি ফুটিয়ে তুলল। সে ঠান্ডা মাথায় কফিতে একটা চুমুক দিয়ে ফিসফিস করে বলল, তুই তো আইনের লোক ভাই। সিআইডি অফিসার হয়ে তুই আমাকে ছাড় দিবি আর আমি শাস্তি দিব না? এমনটা আবার হয় নাকি? আমি খুব ভালো করে জানতাম তুই শুরু থেকে আমার সব কথা রেকর্ড করবি। কিন্তু একটা কথা মনে রাখিস ওজান, এই রোহান তালুকদার নিজে থেকে ধরা দিতে না চাইলে তোদের পুরো ডিপার্টমেন্টের কারো সাধ্য নেই আমাকে ছুঁয়ে দেখবার। আমার সাথে চ্যালেঞ্জ করছিস তুই? উজান দুই ব্রো কুচকে হিংস্র গলায় জিজ্ঞেস করলো। হুম, একেবারেই না, যেটা খাঁটি সত্য সেটাই বলছি। রোহান শান্ত গলায় হাত ছাড়িয়ে দিল। বাই দ্য ওয়ে, তোদের দুজনকে এই অসময়ে এখানে ডেকে আনার আসল কারণটা এবার বলি তাহলে। রোহান ভাই, আমার প্লিজ আমার কথাটা শোনো। নিজের ভুলটা স্বীকার করে পুলিশ আর আইনের কাছে আত্মসমর্পণ কর। ট্রাস্ট মি, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো তোকে আবারও একটা স্বাভাবিক ও সুন্দর জীবন ফিরিয়ে আনার। আমি সত্যি চাই না তোর আর কোনো ক্ষতি হোক। রোহান একদম স্থির ও শান্ত ভঙ্গিতে মৌয়ের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, ভুল স্বীকার করে পুলিশের কাছে ধরা দিলে তুই তোর বউকে দিবি আমায়? কথাটা শেষ হতে না হতেই ওজা নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে সিংহের মতো গর্জন তুলে টেবিল ড্যাঙিয়ে রোহানের শার্টের গলা শক্ত করে চেপে ধরল। জানোয়ার, কি বললি তুই? হঠাৎ ওজানের এমন উগ্র আক্রমণে রেস্টুরেন্টের চারিপাশে মানুষজন আর ওয়েটার অদ্ভুত ও আতঙ্কিত দৃষ্টিতে তাকাতেই ওজান নিজে খানিকটা সামনে নিল। সে রোহানের কলা ছেড়ে দিয়ে ধপাস করে চেয়ারে বসে নিচেও কিন্তু বিষাক্ত সারা কটমট করে আওড়ালো, তোর নিজের বোন হয় পিচ্ছি, আর তুই সামান্য বোন পিচ্ছি সমতুল্য একটা মেয়ের দিকে নজর দিয়ে সব নোংরা কথা বলছিস? তোর নিজের একটু লজ্জা করে না রোহান? সরি ইয়ার। রোহান তালুকদারের ডিকশনারিতে লজ্জা ভয় বা নীতিশাস্ত্র বলে কিছু কখনো ছিল না। যাকে সেসব ফালতু কথা। তোদের দুজনকে যে জরুরি কাজের জন্য ডেকেছি সেটা আগে শোন। ওজান মারাত্মক রাগান্বিত হলো। রোহানের প্রতিটা কথা তার কান আর মেজাজে সহ্য সীমার বাহিরে গিয়ে বিষ ছড়াচ্ছিল। রোহান যদি তার বেস্ট ফ্রেন্ড না হতো তবে হয়তো আজ নিজেই নিজের হাতে ওর জিব্বা টেনে ছেড়ে ফেলতো। ওজান আর এক সেকেন্ডের সময় নষ্ট না করে ময়ের হাত শক্ত করে আঁকড়ে ধরে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। রোহান চট করে থামিয়ে দিল, আরে দোস্ত শুনে তো যা, আমি ঠিক কী বলতে চাইছি। নো নেভার। তোর কোনো জঘন্য অজুহাত শুনতে আমরা একদম নারাজ। রেডি থাকিস রোহান, খুব শীঘ্রই আমাদের এবার পুলিশ স্টেশনের লকআপে দেখা হবে। হঠাৎই রোহানের হাত বাড়িয়ে ওজানের হাত টেনে ধরে তাকে আবারও চেয়ারে বসিয়ে দিল। ওজান চরম বিরক্তি হলেও পরিস্থিতি দেখতে বাধ্য হয়ে শান্ত রইল। তখন রোহান একদম নিচু স্বরে থমথমে গলায় বলল, তোকে আর কষ্ট করে পুলিশে নিয়ে আমার পেছনে দৌড়াতে হবে না উজান। প্রপার টাইম এলে আমি এমনিতেই তোদের সুন্দর লাইফ থেকে চিরকালের জন্য হারিয়ে যাব। বাই দ্য ওয়ে, ফুল তুই আজও বুঝতে পারলি না এই রোহান তালুকদার তোকে ঠিক কতটা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। মৌ তাতে দাঁত চেপে ক্ষোভে হিংসে আওড়ালো, মানুষ খুন করে বা রক্ত ছড়িয়ে কখনো নিজের ভালোবাসার পবিত্রতা প্রমাণ হয় না রোহান তালুকদার। এটা ভালোবাসা নয়, চরম মানসিক অসুস্থতা। রোহান কিছু সময় পাগলের মতো একা একাই খিলখিল করে হেসে উঠল। তারপর মৌয়ের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি ফেলে নিচে সরে আওড়ালো, শোন ফুল, আগামী 2-3 দিন তুই আর মেহের এক সেকেন্ডের জন্য ভুল করে এই চৌধুরী বাড়ির বাইরে পা ফেলবি না। কেন বের হবি না তার কোনো ডিটেলস বা ব্যাখ্যা এখন তোকে আমি দিতে পারবো না। এই কয়টা দিন চুপচাপ রুমের ভিতরে বন্দি থাকবি, বুঝতে পেরেছিস? মৌ এক চলো দমে নাকি রোহানের চোখের সামনে নিজের তর্জনী উঁচিয়ে গর্জে উঠল। তাসপিয়া মৌ চৌধুরী কখনো কারো হুকুম মেনে চলে না, সে কেবল নিজের হুকুম মেনে চলে। কথাটা বলে মৌ নিজের এবার শক্ত করে উজানের হাতটা টেনে ধরে তাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বাইরে দ্রুত বেরিয়ে এলো। আর সেখানে টেবিলে একা নিস্তব্ধ হয়ে বসে রইল রোহান। উজান আর এক মুহূর্ত দেরি না করে মৌকে বাইকে বসিয়ে সোজা চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু বাসায় এসে ড্রয়িং রুমে পা রাখতেই তোজনে একদম স্তম্ভিত বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তাদের চৌধুরী বাড়ির আলো ঝলমলে ড্রয়িং রুম থেকে বেশ কয়েকজন ইউনিফর্ম পরা পুলিশ অফিসার গম্ভীর মুখে বসে আছেন। হঠাৎ বাড়িতে পুলিশ এসেছে কেন? উজান সিআইডি অফিসার হওয়া সত্ত্বেও পুরো বিষয়টা এক লম্হায় বুঝে উঠতে পারল না। সে কৌতূহল চিন্তিত মুখে এগোতে চাইল, তবে মৌ ভয়ে উজানের হাতটা পেছন থেকে শক্ত করে চেপে ধরে এনে রাখল। মৌয়ের বুকের ভেতরটা অজানা আতঙ্কে থরথর করে কাঁপছে, কারণ আজ পর্যন্ত চৌধুরী বাড়ির চৌকাটে কখনো কোনো কারণে
পুলিশের পা পড়েনি, তবে আজ মাঝরাতে কেন এইভাবে পুলিশ এলো? এইভাবে মৌয়ের গা হয়ে এলো। উজান মৌকে চোখের ইশারায় শান্ত হতে বললেও মৌ আরও ভয়ে গুটিয়ে গেল। পরিস্থিতি বুঝে মেহের দ্রুত এগিয়ে এসে মৌকে নিজের কাছে টেনে নিল। উজান ধীর পায়ে ড্রয়িং রুমে বসে থাকা পুলিশ অফিসারের দিকে এগিয়ে গেল। উজানকে কাছে আসতে দেখে সসম্মানে উঠে দাঁড়ালো। উজান একদম স্বাভাবিক গলায় আওড়ালো, অফিসার, আপনারা এই মাঝরাতে এখানে? পুলিশ অফিসার এগিয়ে এসে শান্ত গলায় বললেন, আসলে স্যার, এত রাতে আপনাদের ডিস্টার্ব করার কোনো ইচ্ছে ছিল না আমাদের, তবে বুঝতেই তো পারছেন আমরা আইনের লোক, ডিউটির খাতিরে আসতে হলো। প্লিজ স্যার, কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। উজান তীক্ষ্ণ চোখে অফিসারের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, অফিসার, আপনারা কি আমাকে এই কেসে সন্দেহ করছেন? নো স্যার, তবে তদন্তের সাথে আপনাকে যেতেই হবে। প্লিজ স্যার, চলুন। উজানের কথা না বাড়িয়ে সেই গভীর রাতেই তাদের সাথে বের হয়ে গেল। মৌ ভিতর থেকে বাকুল হয়ে পেছনে দৌড়ে এসে ডেকে উঠল। উজান থামল না, বরং দরজার কাছ থেকে বরফশীত কণ্ঠে আওড়ালো, পিচ্ছি, ডোন্ট ওয়ারি, জাস্ট ওয়েট, আমি খুব শীঘ্রই ফিরে আসছি। তারা চলে যেতে চৌধুরী পরিবারের বাকি সদস্যরা অবাক হয়ে ইফাতের দিকে তাকালো। ইফাত সবার প্রশ্নসূচক দৃষ্টির মানে খুব ভালো করে বুঝতে পারছিল। আরিফুল চৌধুরী একটু সামনে এগিয়ে এসে ইফাতের দিকে গম্ভীর প্রশ্ন ছুড়ে দিলেন, ইফাত, অফিসার উজানকে স্যার বলে সমাধান করেছিল কেন? আর কেনই বা এত মাঝরাতে ওকে এভাবে থানায় নিয়ে যাওয়া হলো? ইফাতের আর সত্যটা লুকিয়ে রাখা সম্ভব নয়। বুঝতে পেরে ধীরে ধীরে পরিবারের সবার সামনে উজানের সিআইডি এজেন্ট হওয়ার সমস্ত গোপন সত্য তুলে ধরল। আরিফুল চৌধুরী কপালে গম্ভীর চিন্তার ভাঁজ ফেলে শুনে গেলেন, নিজের ছেলের দেশের এত বড় একজন সিআইডি অফিসার, অথচ তারা ঘোরাক্ষরেও এতদিনে তা জানতে পারেননি। তবে জানার পর বাবার বুকটা এক অদেখা গর্বে ভরে উঠল। ছেলেমেয়ের এমন বিশাল উন্নতিতে যে কোনো মা বাবাই গর্বিত হন। ওজানের মা বাবাও আজ আনন্দ ও গর্ববোধ করলেন। এরপর ইভা তার রুমে বসে না থেকে সোজা ওজানের পিছু পিছু ছানার উদ্দেশ্যে রওনা দিল। বাইকে এমন বিপদের সময় একা যেতে দিল না সে, আর মেহের আকুল মৌকে সান্ত্বনা দিয়ে নিজের রুমে নিয়ে গেল। রাত তখন প্রায় শেষ প্রহরে। তখন ওজান আর ইফাত অক্ষত অবস্থায় বাসায় ফিরে এলো। ওজান সিঁড়ি পেয়ে সোজা ইফাতের রুমের দিকে গেল, কারণ মৌ সেখানেই ছিল। মেহেরের পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা মৌকে আলতো করে পাচা করে তুলে নিয়ে আবারও নিজের রুমের দিকে পা বাড়ালো ওজান। বিছানায় মৌকে পরম যত্নে শুইয়ে দিয়ে সে ফ্রেশ হতে চলে গেল। প্রায় ঘন্টাখানেকের পর শাওয়ার শেষ করে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হলো উজান। তারপর বিছানায় শুয়ে মৌকে গভীর ভালোবাসায় নিজের বুকের ভেতরে টেনে জড়িয়ে ধরল। ঠিক তখনই মৌয়ের ঘুমটা হালকা ভেঙে গেল। সে চোখ মেলে উজানের ঠান্ডা বুকে হাত রেখে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, প্রফেসর সাহেব, আপনি কখন এলেন? পুলিশ ছেড়ে দিয়েছে আপনাকে? সবাই কি জেনে গিয়েছে যে রোহন ভাইয়া ওই তিনজনকে মেরে ফেলেছে? উজান নিজের দুটো ঠান্ডা হাত দিয়ে বউয়ের ফর্সা গাল দুটো পরম আদরে চেপে ধরল। তারপর তার গোলাপি ঠোঁটের কোণে গভীর চুমু এঁকে দিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, ভয় পেও না পিচ্ছি, কিছু হয়নি। গতকাল ক্যাম্পাসে শিরিনদের সাথে আমি একটু রুক্ষ বিহেভিয়ার করেছিলাম বলে ওদের পরিবারের প্রতিশোধ নিতে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা এলিগেশন দিয়েছিল। তবে সেটা তদন্তে একদম ভুল প্রমাণিত হয়েছে, কারণ গতকাল রাতের ঘটনার সময় আমি যে তোমার সাথে বাসাতেই ছিলাম তার স্পষ্ট সিসিটিভি ফুটেজ পুলিশ পেয়েছে। আর অন্য এক জায়গায় সিসিটিভি ফুটেজে রোহানকে সরাসরি ওই তিনজনকে মারতে দেখা গিয়েছে। তাই পুলিশ এখন আসল অপরাধী রোহানকে অলরেডি হন্য হয়ে খুঁজছে। এবার আর কোনো প্রশ্ন না করে যান, ভীষণ মাথা যন্ত্রণা করছে, একটু ঘুমানো প্রয়োজন। আজ ঘুমাতে দাও, তোমায় কালকে একটু বেশি করে ভালোবেসে পুষিয়ে দেবো, কেমন? ওনার কথা শুনে মৌ চরম লজ্জায় পড়ে গেল। এত আশঙ্কাজনক মুহূর্তেও লোকটার মাথায় এসব রোমান্টিক চিন্তা কিভাবে আসে? মৌকে চুপ থাকতে দেখে ওজান চোখ ছোট ছোট করে দুষ্টুমি ভরা গলায় বলে উঠল, আমার পৌজান মনে হয় কাল পর্যন্ত ওয়েট করতে চাইছে না, আজ এখনই আমার ভালোবাসা চাইছে, তাই তো? ওকে ফাইন, ওজান চৌধুরী অলওয়েজ স্ট্রং। চলো এখনই মিশন শুরু করি তাহলে। মৌ লজ্জায় লাল হয়ে ওজানের চওড়া বুক দুটোয় আলতো করে কিল বসিয়ে দিল। তারপর আর কথা না বাড়িয়ে নিজের আছোয়া অবস্থায় এসে ওজানের মাথাটা পরম মমতায় নিজের কোলে তুলে নিল। বরের চুলে আলগা করে আঙ্গুল চালিয়ে বিলি কাটতে লাগলো। ওজান এক চিলতে তৃপ্তির মুচকি হেসে বউয়ের কোলে মাথা রেখে গভীর ঘুমে ঢলে পড়ল। ঠিক দুদিন পর ভোর হতে না হতেই ওজান তাড়াহুড়ো করে রেডি হতে শুরু করেছে। এত সকালে ওজানকে এমন লোকে রেডি হতে দেখে মৌ খানিকটা অবাকই হচ্ছে। তবুও বাধ্য মেয়ের মতো সে একে একে ওজানের গড়ি, বেল্ট আর প্রয়োজনীয় সব জিনিস এগিয়ে দিতে লাগলো। ওজানের ওয়ালেটটা তার দিকে এগিয়ে দিয়ে মৌ প্রশ্ন ছুড়ে দিল, প্রফেসর সাহেব, এত সকালে কোথায় যাচ্ছেন আপনি? একটা জরুরি মিশন আছে পিচ্ছি। ওজান দ্রুত শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, তাই বলে এত ভোরে? অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা তো করে যাবেন। মৌ হাতের ঘড়িটা ওজানের কবজিতে পরিয়ে দিতে দিতে আবদার করল।
ওজন ঘড়ি পড়া হাতে মৌয়ের কোমরটা চট করে কাছে টেনে নিয়ে দুষ্টুমি সুরে বলল, মৌরি তো স্পেশাল আর মিষ্টি কিছু খেলাম জান। সো এখন আর না খেলেও দিব্যি চলে যাবে। টেনশন নিও না, মিশন শেষ করে বাসায় ফিরে আরও কন্টিনিউ করবো, পাক্কা প্রমিস। কথাটা শুনে মৌ উজানের দিকে কড়া রক্তিম দৃষ্টিতে তাকালো। উজান বউয়ের লাল হয়ে যাওয়া মুখের দিকে এক পলক তাকিয়ে পরম ভালোবাসায় তার কপালে ঠোঁট ছুয়ালো। জান, আসি এখন। তোমার যত রাগ অভিমান সব বাসায় ফিরে এসে সহ্য করব, কেমন? মৌ তাকে বারণ করারও সুযোগ পেল না। ততক্ষণে উজান দরজার দিকে দ্রুত পায়ে হেঁটে গেল। কিন্তু আজ মোর মনটা কেমন যেন অচেনা একটা ভয়ে চেপে বসেছে। কেন এমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তা সে নিজেও ভেবে পাচ্ছে না। বুকের ভেতরটা বারবার অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠেছে। হঠাৎই দরজার কাছে পৌঁছালে উজান হুট করে মেঝের সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে চাইল। তবে শেষ মুহূর্তে নিজেকে সামনে নিল সে। মৌ এক বুক আতঙ্ক নিয়ে দৌড়ে দ্রুত গিয়ে উজানকে শক্ত করে ধরে ফেলল। উজান মৌয়ের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে হালকা মুচকি হাসল। রিল্যাক্স জান, আমার কিছু হয়নি, সামান্য হোঁচট লেগেছে মাত্র। ভয় পেও না, আমি আসছি। একটু বসে যান না প্লিজ। মৌ উজানের হাত ধরে আকুল হয়ে বলল। কেন, কি হলো? উজান দুই প্রজোড়া কুচকে তাকালো। দাদি বলতেন কোনো ভালো কাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে মুখে হোঁচট খেলে নাকি একটু থেমে বসে গিয়ে তারপর বের হতে হয়। আপনি প্লিজ অন্তত 2 মিনিট বসুন। পিচ্ছি, একদম টাইম নেই হাতে, অপারেশন টিম অলরেডি ওয়েট করছে। জাস্ট 2 মিনিট বসতেও আপনার এত প্রবলেম হবে? মৌ কেঁদে ফেলার উপক্রম হলো। ওজান মৌর থরথরে করে কাপা চোখের দিকে তাকিয়ে দৃষ্টিতে তাকিয়ে পরম মায়ায় বলল, আমার মিষ্টি বউটা, প্লিজ মন খারাপ করো না তো। সত্যি 1 সেকেন্ডও টাইম দেব না। তাছাড়া আমার এই পিচি বউটার দোয়া আর ভালোবাসার সাথে থাকলে আমার কিছু হতে পারে না। আমি আসি, একদম সাবধানে থাকবে কিন্তু। খবরদার বাসা থেকে এক পাও বের হবে না। যা যা লাগবে ইফাত এনে দিবে। আর সবসময় খাওয়া দাওয়া করে নিও। কথাগুলো বলেই এক প্রকার হন্তদন্ত হয়ে দরজার বাহিরে গিয়ে বেরিয়ে গেল ওজান। চলে যেতেই মৌ দরজা ধরে এক দীর্ঘশ্বাস ও তপ্ত শ্বাস ফেলল। মনটা কেমন যেন ক্রমাগত ধুকপুক ধুকপুক করছে। কিছুতেই শান্ত হতে চাইছে না তার বাকুল হৃদয়। ওজান চলে যাওয়ার পর মৌয়ের ছাদের এক কোণে মনমরা হয়ে বসেছিল। অজান একটা আশঙ্কায় বুকটা ক্রমাগত তোলপাড় করছে। ভিতরটা ভীষণ অস্থির লাগছে তার। এভাবে দীর্ঘ 2 ঘন্টা, কয়েক ঘন্টা কেটে গেল, কিন্তু মনের বিষাদ এতটুকুও কমলো না। অবশেষে দুপুর গড়িয়ে বিকেল হলে মৌ ধীর পায়ে সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমের দিকে নেমে আসতে লাগলো। ড্রয়িং রুমে তখন চৌধুরী বাড়ির সদস্যরা উপস্থিত। টিভিতে করা নিউজ চলছে। সবাই থমথমে মুখে সোফায় বসে টিভির পর্দায় তাকিয়ে আছে। মৌ সিঁড়ির মাঝপথে আসতেই হঠাৎই টিভিতে একটা ব্রেকিং নিউজে বাজঘয়ে আওয়াজ শুনে তার পা দুটো সেখানেই যেন পাথরের মতো জমে গেল। টিভি স্ক্রিনে ভেসে আসছে হাসি মুখে উজান চৌধুরীর এক বিশাল ছবি, আর নিচে লাল অক্ষরে ঝালঝাল করে খবরের হেডলাইন। খবরের সংবাদ পাঠিকা গম্ভীর স্বরে বলে উঠলেন, অতঃপর সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন সিক্রেট সিআইডি এজেন্ট সুপ্রিম লিডার উজান চৌধুরী। কথাটা এক প্রলয়ঙ্কারী বাজপটের মতো এসে আসতে পড়ল মৌয়ের কানে। মুহূর্তের মধ্যে চারিপাশে সব আলো যেন নিভে গেল তার চোখের সামনে। ড্রয়িং রুমে বসে থাকা আরিফুল চৌধুরী সরও পরিবারের সবাই এক লম্হায় আর্তনাদ করে উঠে দাঁড়িয়ে বললেন। মৌ সিঁড়ির ধাপে দাঁড়িয়ে আর ধরে রাখতে পারল না নিজেকে। মাথাটা চক্কর দিয়ে উঠতেই খামচে ধরা সিঁড়ি রেলিং থেকে হাতটা ফসকে গেল। ধপাস করে গড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়ে গেল। পড়ে যাওয়ায় সেই তীব্র শারীরিক যন্ত্রণায় তোয়াক্কা না করে বুক ছোড়া আর্তনাতে কান্না পেটে বের হলো মৌয়ের গলা দিয়ে, মামুনি, আমার প্রফেসর সাহেব আর নেই। আমি কিভাবে বাঁচবো তাকে ছাড়া? মৌয়ের সেই আত্মচিৎকারটা শুনে কিচেন রুম থেকে ছুটে এলেন শাশুড়ি মৌসুমী চৌধুরী আর মেহির। মৌকে সিঁড়িতে নিচে পড়ে থাকতে দেখে মেহির পাগলের মতো দৌড়ে গিয়ে তাকে ধরে বুকে জড়িয়ে ধরল। ঠিক তখনই টিভিতে আবারও নিউজের সেই একটা বীভৎস বাক্যটি রিপিট হলো। সাংবাদিক সত্যটা নিশ্চিত হতেই মৌসুমী চৌধুরী 2 হাতে বুক চেপে ধরে টুকরে কেঁদে উঠলেন। নিজের ছেলের মৃত্যুর খবর এভাবে নিউজের পর্দায় দেখতে হবে, তা যে কোনো মায়ের কল্পনারও অতীত ছিল। মৌ নিজের পুরো শরীর ছেড়ে ছেড়ে দিয়ে মেহেরকে শক্ত করে আঁকড়ে ধরে অঝর ধারায় কাঁদতে লাগলো। মেহু, আমার প্রফেসর সাহেব সত্যি আর নেই। সত্যি সত্যি আমাদেরকে সবাইকে একা ছেড়ে চলে গেল সে। মামুনি দেখো, তোমার ছেলে আজ সত্যি আমাকে এক বিশাল পৃথিবীতে নিঃস্ব করে দিয়ে চলে গেল।